তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পাসওয়ার্ড সিকিউরিটি। মানে আমরা অনেক সময় দেখা যায় খামখেয়ালি বা অনেক সময় অনেক স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরিবর্তে নর্মাল পাসওয়ার্ড ব্যবহার করি। এখন এই যে আপনার নর্মাল পাসওয়ার্ড ব্যবহার করার কারণে যে অনেক রকম ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হতে পারে, প্লাস হচ্ছে আপনি যখন হচ্ছে কোনো ধরনের কোন একটা জায়গায় কোন একটা ওয়েবসাইট হতে পারে, সেখানে যখন আপনি কাজ করবেন, তো কোন একটা ওয়েবসাইটের সার্ভার যদি হ্যাক হয়ে যায়, অনেক সময় এই কদিন আগে দেখতে পারছেন স্ট্রিট ফাস্ট প্লাস হচ্ছে স্বপ্ন, যে সুপার শপ যেটা আছে, তো ওদের কিন্তু ডেটাবেস হ্যাক হয়েছে এবং ডেটাবেস সেই ডেটাগুলো অ্যাভেলেবেলি আপনি ব্ল্যাক মার্কেট যেটাকে আমরা বলি, মানে ডার্ক ওয়েব, আপনি কিন্তু অ্যাভেলেবেল থেকে ডাউনলোড করা যাচ্ছে। এখন এই যে আপনি মনে করেন কোন একটা ওয়েবসাইটে লগ ইন করেছেন, অথবা আপনি দৈনন্দিন জীবনে কোন একটা জায়গায় পাসওয়ার্ড ব্যবহার করেন, যেহেতু আমাদের এখন বর্তমান সময়ে ডিজিটালি কোনো কিছুর সাথে কানেক্টেড থাকা মানে হচ্ছে এখানে পাসওয়ার্ডের প্রোটেকশন ইউজ করতে হচ্ছে। এখন এই নর্মাল পাসওয়ার্ড আপনি যদি মনে রাখার জন্য, শুধুমাত্র মনে রাখার পারপাজে আপনি যদি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার না করেন, এক্ষেত্রে আপনার কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। এখন এই বড় ধরনের সমস্যা কিরকম হতে পারবে, একজন হ্যাকার আসলে কিভাবে আপনার পাসওয়ার্ডটাকে ভাঙে বা কিভাবে আসলে পাসওয়ার্ড আপনার ক্র্যাক করা যায়, এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। দেন এখান থেকে আমরা সামারিটা বের করবো যে আসলে আমাদের কোন কোন জায়গায় কিভাবে আসলে স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়া দরকার, এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা হচ্ছে সরাসরি একটা পাসওয়ার্ড আপনাদেরকে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড দিব, সেই পাসওয়ার্ডটা আপনার হ্যাশ আইডি ব্যবহার করে অথবা অন্য কোনো ভাবে আমরা দেখবো আর কি ক্লাসে, সেটা আপনাদের করে জমা দিতে হবে। তাহলে হচ্ছে আমরা সরাসরি আমাদের ক্লাসে মুভ করি। তো যেটা বললাম, আজকের ক্লাসের কোনো স্লাইড নাই, প্রত্যেকটা ক্লাসে স্লাইড থাকবে এরকম না। তো শুরুতে হচ্ছে আমরা একটা ইনজেকশন দেখবো, যেটা ভালনারেবিলিটি। এটা নিয়ে আসলে আপনাদের এক্সপ্লেন করার কিছু নেই, কারণ এটা অনেক ডিপ, মানে ডিপ প্র্যাকটিক্যালি কাজ করতে হয় স্কিল ইনজেকশনের উপরে। তো আমরা হচ্ছে মূলত আমাদের একটা মেটাস্প্লয়েটেবল টু আছে, একটা মেশিন, যেখানে হচ্ছে আমরা একটা টেস্ট চালাবো, যে টেস্টের উপর আমরা বেস করে সেখান থেকে পাসওয়ার্ড গ্রাব করবো এবং সে পাসওয়ার্ড নিয়ে সেই পাসওয়ার্ডের উপর বেস করে আমরা সেই পাসওয়ার্ডটাকে ক্র্যাক করবো। ফার্স্ট স্টেপ এটা থাকবে। দেন আমরা হচ্ছে নর্মাল যে সমস্ত ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলো থেকে যে আমরা পাসওয়ার্ড গুলো দিই, আমরা নর্মাল একটা হ্যাশ ভ্যালু জেনারেট করবো, সেই হ্যাশটা আইডেন্টিফিকেশন করবো এবং সেই হ্যাশটাকে আমরা ক্র্যাক করে দেখবো যে সেটা আসলে কিভাবে ক্র্যাক করতে হয়। তো আমরা হচ্ছে শুরুতে যদি হচ্ছে আমাদের আহ, একটা ওয়েবসাইট, সেটা আমরা এই ওয়েবসাইট থেকে চুজ করেছি, তবে এটা আমরা যদি মেটাস্প্লয়েটেবল টু নামে একটা মেশিন আছে, এই মেশিনটা যদি, এটা এটা কিন্তু একটা মানে টেস্ট মেশিন, এটা যদি আপনি কনফিগার করতে পারেন তাহলে আপনি এই পেজটা পাবেন। এখন এটা আসলে টেস্ট করার জন্য এটা কিভাবে কনফিগার করবেন, এজন্য আপনি নেট থেকে এটা ডাউনলোড করে নিতে হবে। আপনি সরাসরি উইন্ডোজে গিয়ে সার্চ করবেন, উইন্ডোজের সার্চ বার, উইন্ডোজ থেকে সার্চ করবেন আপনারা, মেটাস্প্লয়েটেবল টু নামে সার্চ করলে হবে, মেটাস্প্লয়েটেবল টু। এই র্যাপিড 7 থেকে আসা, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা এই সোর্স ফোর্ক যেটা আছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি সোর্স ফোর্ক থেকে যদি যাই, এখান থেকে দেখতে পারবেন এই যে ডাউনলোড মেটাস্প্লয়েটেবল লেখা আছে, এটা মেটাস্প্লয়েটেবল টু মেবি, টুই হবে আশা করি। ট্রায়াল হাব, এগুলা, ওটা মেটাস্প্লয়েটেবল টুই হবে। এই এখান থেকে ডাউনলোডে আপনি ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করার পর দেখবেন একটা জিপ ফাইল আসবে। সেই জিপ ফাইলটাকে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে আনজিপ করতে হবে। তো সেই জিপ ফাইলটা কিভাবে আনজিপ করতে হয় এটা তো আসলে আশা করি আপনাদেরকে বুঝাইতে হবে না, আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি জিপ ফাইল পাবেন আর কি। আমি যদি দেখাই, যেমন দেখেন এই যে একটা জিপ ফাইল পাবেন, যে জিপ ফাইলটার নাম হবে এরকম মেটা এক্সপ্লয়েটেবল লিনাক্স 2.0.0 এরকম, এবং এটা আনজিপ করার পরে এরকম ফরম্যাট আসবে, তবে জিপ ফরম্যাট আপনি অন্যরকম পাবেন। মানে জিপ ফাইল যেরকম হয় আর কি, যে ডট জিপ নামে একটা ফাইল ডাউনলোড হবে, ওখান থেকে ডাউনলোড করার পরে ডট জিপ নামে একটা ফাইল ডাউনলোড হবে, আপনি কি করবেন, সেই ফাইলটার উপর রাইট ক্লিক করবেন, সেই ফাইলটার নাম হবে কি, ফাইলটার নাম হবে এটা মেটাস্প্লয়েটেবল লিনাক্স সামথিং এটা। তো আপনি এটার উপর রাইট ক্লিক করবেন, মানে যেটা আপনি ডাউনলোড করবেন সেটা রাইট ক্লিক করে আপনি এখান থেকে এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট টু এটার মধ্যে করে দেবেন আর কি। তাহলে এক্সট্রাক্ট টু করার পরে দেখতে পারবেন আপনার কাছে এরকম একটা ফাইল আসবে, যে ফাইলের মধ্যে একটা ভিএমএক্স ফাইল পাবেন। অনেকগুলো ফাইল থাকবে, তবে একটা ভিএমএক্স ফাইল পাবেন, দেখেন এখানে ভিএমএক্স লেখা আছে। তো এটা আপনার কি করবেন, লিনাক্স থেকে সেট আপ করবেন। এখন লিনাক্সের ভিএমওয়ারে চলে যাবেন। এটা শুধুমাত্র যে আমাদের এই আজকের যে ক্লাসটা শুধুমাত্র এই পারপাজে লাগে ব্যাপারটা কিন্তু এরকম না। এটা আসলে আপনি যখন এই সেক্টরে যদি লং টার্ম কাজ করার ইচ্ছা যাদের আছে, আমি আসলে আপনাদের ডিটেলস দেখাইতে পারছি না, তারপরেও
কিছু সেট আপ আমি আপনাদেরকে করে দেওয়ার ট্রাই করছি, যেগুলো হচ্ছে পরবর্তী আপনি যদি এই সেক্টরের নিচ থেকে সেলফ রান করতে চান অথবা কাজ করতে চান, যেন আপনি কাজ করতে পারেন। শুধুমাত্র ওই বিষয়টা এনশিওর করার জন্য আমি এই কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি হচ্ছে লিনাক্সের এই আমাদের ভিএমআর যেটা আছে, আপনি ভিএমআর এ চলে আসবেন, এবং ভিএমআর এ আসার পরে ফাইল অপশন যেটা আছে আপনি ফাইলে চলে আসবেন। দেন এই যে ওপেন, আমরা যেভাবে লিনাক্সটাকে সেট আপ করছিলাম সেম ভাবে ওপেনে চলে আসবেন। ওপেন আসার পর ওই যে মেটাসপ্লয়েটেবল 2, আপনি যেখানে মেটাসপ্লয়েটেবলটাকে ইনস্টল করছেন, আমি এই ড্রাইভে এক্সট্রাক্ট করছিলাম, আমি এখান থেকে খুঁজে বের করে এই মেটাসপ্লয়েটেবল 2 ক্লিক করলাম। এভাবে আসছি, দেন আপনি দেখতে পারবেন এই যে ভিএমএক্স ফাইল, এটা আপনি সিলেক্ট করবেন। আর যদি আপনার এখানে হাইড এক্সটেনশন হাইড করা থাকে, অবশ্যই এই আইকনটা দেখে আপনি এক্সটেনশন দেখে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি যদি ওপেন দেই, তো দেখতে পারবেন আমার লিনাক্স মেশিনটা অলরেডি চলে আসছে, যে মেটাসপ্লয়েটেবল 2 এখানে কিন্তু চলে আসছে। তার মানে এটা আমার একটা টেস্টিং মেশিন, যার উপর আমি এখন কি করতে পারবো, টেস্ট করতে পারবো। এখন এটা আপনি সেম ভাবে রান করতে হবে আপনার। আমি অলরেডি রান করছি, আমি যদি এক্সিট করে দিই এখান থেকে, আমি যা শুরু থেকে দেখাচ্ছি, আমি অলরেডি কিছুক্ষণ আগে কাজ করতেছিলাম, আমি এটা পাওয়ার অফ করে দিচ্ছি। তো আপনি মেটাসপ্লয়েটেবলে চলে আসবেন। আশা করি লিনাক্স যেভাবে অন করছেন, এই যে পাওয়ার অন দ্য ভার্চুয়াল মেশিন, পাওয়ার অন দ্য ভার্চুয়াল মেশিন। তবে মাথায় রাখতে হবে আপনার লিনাক্স মেশিন এবং হচ্ছে আপনার মেটাসপ্লয়েটেবল, মানে আপনার অবশ্যই উইন্ডোজ সিস্টেমটা কোন একটা ওয়াইফাই এর আন্ডারে থাকতে হবে। আপনি যদি হটস্পট ব্যবহার করেন, ওই ক্ষেত্রে আপনি মেটাসপ্লয়েটেবল 2 মেশিনের উপর কিন্তু কাজ করতে পারবেন না। এই জন্য মেটাসপ্লয়েটেবল কাজ করার জন্য আপনার অবশ্যই সেম ওয়াইফাই ব্যবহার করতে হবে। অথবা অন্য একটা অপশন আছে, যারা এখানে ডেভেলপার আছেন অথবা হচ্ছে আইটি সেক্টরে কাজ করেন, তাদের জন্য একটা অপশন আছে ডকার ফাইল। আপনার যদি এই মেটাসপ্লয়েটেবল আমাদের এই ভিএমএক্স ফাইলটা যদি প্রবলেম করে, এক্ষেত্রে আপনি ডকার ফাইল সেট আপ করতে পারবেন। এখন আমরা যদি এই এখানে আসি, এখানে আসার পর আমি এটা লগ ইন করলাম, এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেখা যাচ্ছে, এখানে দেওয়া আছে। দেখেন এই যে ইউজার নেম হচ্ছে এমএসএফ অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে এমএসএফ অ্যাডমিন, MSFADMIN অ্যাডমিন। আমি এন্টার দিলাম। পাসওয়ার্ড দেওয়ার সময় কিন্তু লেখা দেখা যাবে না, কিন্তু আপনি পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে এন্টার করলে সেটার সাথে সাথে কাজ করবে। MSFADMIN অ্যাডমিন দিলাম, দেখেন এটা কিন্তু আসছে। আমি যদি ইফ কনফিগ দেই, ইফ, তাহলে আমি আইপিটা দেখতে পারবো, ইফ কনফিগ, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আইপিটা 192.168.0.101। এবার আমি এই আইপিটা যদি আমি আমার ব্রাউজারে এসে সার্চ করি, তাহলে দেখতে পারবেন একটা ওয়েবসাইট শো করবে। এটা হচ্ছে 192.168.0.101 নামে। তাহলে দেখেন আমি হচ্ছে ডিবিডাব্লিউ যদি এটা দিই, এরপর আমি হচ্ছে এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড ADMIN অ্যাডমিন। দেন এটার পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড। আমি এখানে লগ ইন করলাম। লগ ইন করার পরেই যে আপনাদের এরকম ইন্টারফেস আসছে। তবে আমরা যেহেতু আমাদের স্কিল ইনজেকশন আজকে দেখা মেন পারপাস না, আমি শুধুমাত্র আজকের যে টাস্কটা সেটা স্কিল ইনজেকশনের বেসিক একটা এসকিউএল ম্যাপ ব্যবহার করবো আমরা, অটোমেটিক পদ্ধতি। তবে এটা অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স টেকনিক আছে। তো এই জন্য আমরা সিকিউরিটি আপাতত লো করে নিব। সিকিউরিটি লো করে নিয়ে আমরা হচ্ছে কাজ করবো। সিকিউরিটি লো অলরেডি আছে, আমি লো করে নিচ্ছি, সাবমিট বাটনে প্রেস করলাম। দেন এখানে এই স্কিল ইনজেকশন নামে একটা ওয়েব ভালনারেবিলিটি আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু একটা লিখবেন, আইডি। এখন দেখেন এই যে আপনি যেখানে লগ ইন করছেন, এটা কিন্তু আপনার একটা ইন্টারফেস, একটা কিন্তু ওয়েবসাইট, যেটা আসলে বিভিন্ন সময় দেখা যায় আমরা যে সমস্ত ওয়েবসাইট যা যেগুলোতে লগ ইন করি, সেম ভাবে কিন্তু এটা কাজ করে। এখন এই যে আপনি যেখানে লগ ইন করলেন, আপনার ডেটাগুলো এখানে কিন্তু কোন একটা সার্ভারে কি করা আছে, সার্ভারে ডেটাটা স্টোর করা আছে। এখন আমাদের এই যে ডিভিডাব্লিউএ যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের সার্ভারে কোন কোন ডেটা বা কোন কোন ইউজারের ডেটা স্টোর আছে, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, সেটা কিভাবে খুঁজে বের করবো। এর জন্য আমরা অনেকগুলো টেকনিক অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে কমান্ড ইনজেকশন এবং ফাইল ইনক্লুশন, CSRF, ফাইল আপলোড ভালনারেবিলিটি এবং স্টোর এক্সেসেস, দেন এসকিউএল ইনজেকশন। এর মধ্যে আমরা এসকিউএল ইনজেকশনের শুধুমাত্র একটা বেসিক পার্ট দেখবো আমরা। তো এই যে এখানে ফার্স্ট আমরা আইডিটা 1 দিয়ে প্রেস করেছি, এখন উপরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, এখানে আমরা ডিটেলস কভার করার সুযোগ নেই আসলে। তো এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমরা আসি, আমরা হচ্ছে এটা এই যে আমাদের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমরা কপি করে নেব। কপি করে ভাই আমরা আমাদের, ডিটেলস না বললে সারফেস লেভেলে একটু আইডিয়া দিয়ে যান জিনিসগুলার। হ্যাঁ সার্ফেস লেভেল তো আইডি দিয়ে যাচ্ছি। কেন আমার কথা এখন বুঝতে পারেন? আমি যতটুকু বলে আসছি, কারো অসুবিধা হয়েছে এতক্ষণ যেটা বলে আসছি ততটুকু? এনিওয়ান, কারো কোনো সমস্যা হলেও অবশ্যই বলবেন। যেমন আমি আজকে যতটুকু বলছি, আমার কথা হচ্ছে আমি যতটুকু কাজ দেখাচ্ছি ততটুকু তো আপনাদের বুঝতে হবে। আমি যতটুকু দেখাচ্ছি এতটুকু যদি না বুঝেন তাহলে তো হইলো না।
কথা হচ্ছে আমি যে কাজগুলো করতেছি বা আপনাকে দেখাচ্ছি এর মধ্যে যদি কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন, সমস্যা নাই। মানে জাস্ট আপনাদেরকে ওকে। রিমাইন্ড করে দিচ্ছি যে যতটুকু দেখাচ্ছে আসলে ততটুকুই কাজ না, এর বাইরে আরো ডিপ ইনডেপথ যাওয়া যায়, কিন্তু আজকের আজকের কাজ আসলে আমাদের স্কিল ইনজেকশনের ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করা না, শুধুমাত্র পাসওয়ার্ড প্রোটেকশনটা দেখা। আমাদের এই পুরো কোর্সের পার্টে এটা ছিল যে ডিজিটাল ডিফেন্সের পার্ট যেটা ছিল আর কি। সেই জন্য শুধুমাত্র এই পার্টটা দেখানো হচ্ছে, যারা এই সেক্টরে কাজ করবে শুধু তাদের জন্য আমি বলে দিচ্ছি। কিন্তু এই যে আপনি এখন যেভাবে কাজ করতেছে আপনি সেম ভাবে কাজ করবেন, আমার সাথে সাথে আজকের কাজটা আপনি সেম ভাবে করবেন। তাহলে আমরা এখান থেকে এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি এখানে আসছি। আসার পর এখানে টুলস আছে, সেটা হচ্ছে এসকিউএল ম্যাপ। আপনি যদি এখানে আসেন, এখানে আসার পর দেখতে পারবেন আপনি নিজে যদি একজন ইথিক্যাল হ্যাকার হতে চান, আপনাকে কিন্তু এই যে টুলস গুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পর্কে কিন্তু, এগুলো লিনাক্স, কালি লিনাক্স এই জন্য আমরা ইনস্টল করেছি। এখানে কিন্তু ইনডেপথ প্রত্যেকটা টুলস সম্পর্কে আপনাকে মানে এখানে অলরেডি ইনস্টল করে দেওয়া আছে। যেমন দেখেন এই যে আমরা রিকনাইজেন্স নামে একটা ফেজ আছে, যেখানে আমরা অলরেডি বট সুইট থেকে শুরু করে বেটার ক্যাপ, ওয়াইফাই, এফএফইউএফ, ডারবাস্টার, এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা সে অ্যাডভান্স আমাদের যে কাজগুলো এগুলো কিন্তু আমাদের কাজ করতে হয়। তো এটা একটা ছিল। এরপর রিসোর্স ম্যানেজমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু আছে, যেমন এই যে পাই ইনস্টলার, এমএসএফ ভ্যানম। এমএসএফ ভ্যানম এখানে আমরা সরাসরি হচ্ছে কোন একটা ইএক্সি ফাইল অথবা একটা ম্যালওয়্যার অথবা ব্যাকডোর তৈরি করি আর কি, ভাইরাস তৈরি করি শুধুমাত্র বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তাছাড়া আমরা আনডিটেক্টেবল ভাইরাস মেকিং অথবা র্যানসমওয়্যার মেক করা আছে আসলে। এরপর মেন আসে ইনিশিয়াল অ্যাক্সেস। এই যে আমরা স্কিল ম্যাপ এখানে একটা টুলস লেখা আছে, এটা আমরা মূলত ব্যবহার করব ইনিশিয়াল অ্যাক্সেস নেওয়ার জন্য। মানে একটা ওয়েবসাইটের বা একটা ডেটাবেজের ইনিশিয়াল অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা মূলত স্কিল ম্যাপটাকে ব্যবহার করি। এখানে স্কিল ম্যাপ নাই, যে আমাদের গত ক্লাসে এসি টুলকিট নামে একটা সফটওয়্যার দেখানো হয়েছিল আমাদের ওই ফিশিং পেজ জেনারেট করার ক্ষেত্রে। এই এসি টুলকিটটাও কিন্তু ইনিশিয়াল অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয়। এরপর গোফিশ একটা আছে, এরপর হচ্ছে কমিক্স একটা টুলস আছে যেখানে আমরা কমান এক্সিকিউশন অটোমেটিক কাজ করি আর কি। তো আমরা মূলত এই স্কিল ম্যাপটা এখান থেকে দেখবো আর কি। তো এই জন্য আমরা স্কিল ম্যাপ থেকে সার্চ করবো, এসকিউএল ম্যাপ ড্যাশ ড্যাশ হেল্প কমান্ডটা দিতে পারেন আপনি, তাহলে দেখতে পাবেন যে স্কিল ম্যাপটা কিভাবে ব্যবহার করতে হয়, ডিটেলস গাইডলাইনটা এই জায়গায় লেখা আছে। তার মানে এখানে আপনি স্কিল ম্যাপ কিভাবে মানে কাজ করতে হয় এটার পুরো প্রসেস এখানে দেখতে পারবেন। এই যে এখানে হেল্প কমান্ডটা এভাবে লেখা থাকে, এটা আমরা পন টুল দিয়ে লেখা হয় মূলত। এটা একটা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা অটোমেটিক টুলস গুলো বিল্ড আপ করে থাকি। যেটা টুলস বিল্ড আপ অথবা এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট নামে একটা আলাদা সেকশন আলাদা কোর্সই থাকে, মানে আলাদা পুরো একটা মানে আমাদের যেমন প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ভার্সিটিতে 6 মাস অথবা 4 মাস 5 মাস করে এক একটা কোর্স থাকে, একই রকম ভাবে এখানেও প্রত্যেকটা কাজের উপর আলাদা আলাদা কোর্স, এরকম কোর্স থাকে আর কি, যেগুলো আসলে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার জন্য। তো দেখেন যে এখানে ইউআরএলটা কিভাবে দিতে হয়, যে ইউআরএল ড্যাশ ড্যাশ ইউআরএল আমরা ব্যবহার করতে পারি অথবা ড্যাশ ইউ ব্যবহার করতে পারি। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের উপর আপনাদের যে মেন এক্সাম হতে পারে, মেন ফাইনাল একটা এক্সাম যেটা হবে, যেখানে আসলে আপনাদের যে প্রাইজ মানি প্লাস হচ্ছে আরো কিছু গিফট হয়তো থাকতে পারে, সেটার মধ্যে কিন্তু আজকের এই ক্লাসের উপর কিন্তু কোশ্চেন থাকতে পারে। এই জন্য অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো এখান থেকে দেখেন এই যে ইউআরএল, আমরা ইউআরএল দেওয়ার সময় ড্যাশ ইউ ব্যবহার করব। আমাদের যে 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 টার্মগুলো এখন লাগতেছে ইনিশিয়ালি আমরা শুধুমাত্র সেগুলো এক্সপ্লেইন করব। ড্যাশ ইউটা আমরা ব্যবহার করব। ড্যাশ ইউ মানে হচ্ছে আপনি এই যে টার্গেট ইউআরএল, যে ওয়েবসাইটের উপর আপনি টেস্ট রান করবেন সেই ওয়েবসাইটের উপর আমরা কি করব, এই ইউআরএল দেওয়ার জন্য আমরা ড্যাশ ইউ অপশনটা ব্যবহার করব। দেন আরেকটা অপশন ব্যবহার করবো আমরা ড্যাশ ড্যাশ কুকি। ড্যাশ ড্যাশ কুকি মানে হচ্ছে কুকি এবং সেশন আইডি নামে একটা পার্ট আছে, যেগুলো ওয়েবসাইটে লগ ইন করার পরে আপনার ডেটাবেজের মধ্যে ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্ট বা আমাদের যে ব্রাউজার যেগুলো আছে ব্রাউজার স্টোর করা থাকে। এখন কোথায় পাবো এটা? এই যে আমি যদি এখানে ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করার পর দেখতে পারবেন এই যেখানে আমরা যদি স্টোরেজে চলে যাই, নেটওয়ার্ক ট্যাবে অথবা স্টোরেজ ট্যাব, এই স্টোরে আসার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে যে কুকিজ নামে একটা পার্ট আছে। দেন এখানে কুকির নেম, পিএইচপি সেশন আইডি লেখা আছে, নিচে দেখতে পাচ্ছেন পিএইচপি সেশন আইডি, দেন একটা আইডি লেখা আছে এবং এখানে সিকিউরিটি আরেকটা কুকি ভ্যালু দেওয়া আছে, যেটা এখানে সিকিউরিটি লো দেওয়া আছে। তার মানে হচ্ছে এই যে আমাদের দুইটা ভ্যালু লাগবে, যেটা আমরা মানে ইনিশিয়ালি দুইটা ভ্যালু ব্যবহার করবো আমরা, একটা হচ্ছে ইউআরএল আর একটা হচ্ছে কুকি। তো কুকিটা কোথায় পাবেন সেটা আমি বলে দিলাম যে কুকিটা আসলে কোথায় থাকবে। এরপর আরেকটা যেটা আসে সেটা হচ্ছে আমরা এখানে ব্যাচ ড্যাশ ড্যাশ ব্যাচ নামে একটা অপশন আছে, এই ড্যাশ ড্যাশ ব্যানার নামে একটা অপশন আছে। দেন হচ্ছে ড্যাশ ড্যাশ ডিবিএস, এটা আমরা ব্যবহার করবো ডেটাবেজের ডেটা বের করার জন্য। টেবিলস বের করবো আমরা, কলামস এগুলো দেখবো আমরা, ড্যাশ ডি এটা দেখবো আমরা। আমি আবার বলছি এখানে কিন্তু এই অপশনগুলো আপনার জানতে হবে। এবং আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ড্যাশ ড্যাশ ব্যাচ। এটা বলতেছে আপনাকে নেভার আস্ক ফর ইউজার ইনপুট, এই কথাটা আছে, মানে এটা কোনো ইউজার ইনপুট নেয় না, মানে সরাসরি এটা কমান্ড ব্যবহার করতে হয় ড্যাশ ড্যাশ ব্যাচ। তো এটা দিয়ে আমরা মূলত টেস্ট করি যে এটার উপর আমার, যে আমি একটা আইডি সিলেক্ট করবো, এই আইডির উপরে আসলে এসকিউএল ইনজেকশনটা করা যাবে কিনা। যেমন এখানে আইডি কোনটা আছে, এখানে সরাসরি আইডি নামে দেওয়া আছে, দেখেন একটা আইডি দেওয়া আছে, কোশ্চেন মার্কের উপর একটা আইডি দেওয়া আছে। কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু, মানে কোশ্চেন মার্কের পরে আইডি ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, এটাকে আইডি বলা হচ্ছে। এখন এই আইডির উপরে আসলে এসকিউএল ইনজেকশন করা পসিবল নাকি পসিবল না, এটা মূলত আমরা চেক করে দেখবো।
এখন এটা জাস্ট আমি এক্সপ্লেন করলাম যে স্কিল ম্যাপটা কিভাবে কাজ করে। এখন আমরা হচ্ছে সরাসরি স্কিল ম্যাপটা ব্যবহার করব এই ওয়েবসাইটের উপর, যেটা আমরা এখন অলরেডি রান করে আছি। এখন এই জন্য আমাকে কি করতে হবে, আমার স্কিল ম্যাপটা রান করতে হবে। এসকিউএল ম্যাপ রান করলাম, দেন ড্যাশ ইউ ব্যবহার করব ইউআরএলটা দেওয়ার জন্য। ইউআরএলটা দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইচটিটিপিএস, না আমাদের এইচটিটিপি সাইট। দেন আমাদের আইপি দিতে হবে 192.168.0.101। আমাদের আইপি যেটা ছিল দেখেন 101 ছিল আমাদের আইপি, যে আমাদের আইপি 101 ছিল। তো 101 এ আইপিটা প্রোভাইড করলাম। দেন আমাদেরকে দিতে হবে পুরো ইউআরএলটা, যে ডিভিডব্লিউ যে ইউআরএলটা আমরা ওখান থেকে নিয়ে আসছি। সরাসরি ডিভিডব্লিউ আপনি ওখান থেকে দিতে পারেন, আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি যেন ভুল না হয়। আমি এটা পুরোটা কপি করলাম। হ্যাশ থাকতে পারে, সমস্যা নাই। হ্যাশ কোথায় গেল? এরপর ড্যাশ ড্যাশ কুকি দিতে হবে আমাদেরকে। ড্যাশ ড্যাশ কুকি ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক, দেন পিএইচপি সেশন আইডি, যেখান থেকে আমরা যেটা দেখলাম। এই যেখান থেকে একটু কপি করে নিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে পিএইচপি সেশন আইডি, এখানে ডাবল ক্লিক করে আমি কপি করে নিচ্ছি। কন্ট্রোল শিফট ভি ইজ ইকুয়াল টু সাইন। দেন এখান থেকে আমাদের হচ্ছে ভ্যালুটা নিতে হবে, এই যে এটার ভ্যালুটা, যে কুকিটা যেটা নেবে সেটার ভ্যালু নিতে হবে। দেন এখানে দেবো আমরা। এরপরে ক্লোন দিতে হবে, যেহেতু আমাদের আর একটা ভ্যালু আছে, আমরা এটাও নেব। সিকিউরিটি এটা আমরা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ইজ ইকুয়াল টু হচ্ছে লো দেওয়া আছে, আমরা লো নেব। যেখানে কে এল ও ডাব্লিউ দেওয়া আছে, এল ও ডাব্লিউ দেবো আমি, এল ও ডাব্লিউ। দেন কোটেশন মার্ক ক্লোজ। দেন আমাদের যেটা করতে হবে, প্যারামিটার ড্যাশ পি দিয়ে প্যারামিটার দিতে হবে, কিছুক্ষণ আগে আমরা দেখেছি। ড্যাশ প্যারামিটার, প্যারামিটার হচ্ছে আইডি। প্যারামিটার হচ্ছে কি আইডি। এটা কোথা থেকে লিখলাম, এই যে এখানে আইডি লেখা আছে। আপনি যদি অন্য একটা সাইডে যান, এটা অন্য কিছু থাকতে পারে। এই আইডি দিলাম। দেন ড্যাশ ড্যাশ ব্যাচ কমান্ড, BATCH, ব্যাচ কমান্ড রান করবে। এবার যদি আমি ইন্টার দেই, এ দেখেন আমার স্কিল ম্যাপ বলতেছে যে হিউরিস্টিক, এখানে দেখেন টেস্ট শোস গেট প্যারামিটারস আইডি, দেখেন আইডি মাইট বি ইনজেক্টেবল, এই দেখেন লেখা আছে মাইট বি ইনজেক্টেবল। আপনার কাজ হবে বোল্ড অক্ষরগুলো দেখা আর কি। এরপরে দেখেন এখানে নট অনলি যে এখানে এক্সেস টেস্ট আছে, বলতে মাইট বি ইনজেক্টেবল প্রসেস স্ক্রিপ্টিং বলি আমরা, এটা টেস্ট হতে পারে। দেন আমাদেরকে দেখেন অনেকগুলো কোয়েরি দিছে, দিয়ে কিন্তু আমাদেরকে আসলে ব্যাচ আমাদের একটা ফাইল নাম দিছে, এই ফাইলের মধ্যে মূলত সেভ করছে। এখানে আপনি যদি দেখেন, এই যে এখানে লেখা আছে অনেকগুলো, অনেক রকম এসকিউএল ইনজেকশন আছে, এগুলো আমরা ম্যানুয়াল আগে দেখাই। এটা হচ্ছে কি ইউনিয়ন বেস, এরপরে কোয়েরি বেস, দেন হচ্ছে আপনার ইউনিয়ন কোয়েরি বলা হয়। এবং হচ্ছে এসকিউএল এর মধ্যে যেমন আমি যদি আরো দেখাই, টাইম বেস বুলিয়ান, টাইম বেস ব্লাইন্ড, এবং হচ্ছে ইরর বেস এসকিউএল ইনজেকশন। এই যে ইরর বেস দেখতে পাচ্ছেন, ইরর বেস এসকিউএল ইনজেকশন, অনেক রকম এসকিউএল ইনজেকশন আছে। এখানে বলছে কি এই আইডির উপরে আমরা সবগুলো এসকিউএল ইনজেকশন পারফর্ম করতে পারি। তো এখন এই যে আমরা যে এখানে ভালনারেবিলিটি ফাইন্ড আউট করলাম যে এটার উপর আসলে আমার এসকিউএল ইনজেকশন করাটা পসিবল। এখন এই পসিবল এসকিউএল ইনজেকশনটাতে এটা দিয়ে আসলে আমরা কিভাবে কাজ করতে পারবো, আমার পরবর্তী স্টেপটা কি হবে? পরবর্তী স্টেপটা হবে এই যে আমার যে ওয়েবসাইট যেটা আছে, এই আমরা যে ওয়েবসাইটের উপর টার্গেট করেছি, এই ওয়েবসাইটের ডেটাবেসটাকে প্রিন্ট করা, বা এখানে আসলে কি কি ডেটাবেস আছে। এই জন্য আমরা লিখবো ড্যাশ ড্যাশ ডিবিএস, লিখবো আমরা, ইন্টার দিব। এ দেখেন আমরা যে ওয়েবসাইটটাকে এখন টার্গেট করেছি, আমাদের টেস্টিং ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তো অনেকগুলো ডেটাবেস আছে। একটা হচ্ছে ডিবিডব্লিউ এ ইনফরমেশন স্কিমা, মেটাসপ্লয়েট, মাইএসকিউএল, অস্প টপ 10, প্লাস হচ্ছে টিকিউইকি 195। একজন অ্যাটাকার কিন্তু আসলে একটা ওয়েবসাইটকে যখন টার্গেট করে, সে কিন্তু আসলে শুধুমাত্র টুলস গুলোর উপর বসে থাকে না। আপনাদের যেহেতু আসলে ওই পরিমাণ সময় নাই, এই জন্য টুলস গুলো দিয়ে কাজ করানো হচ্ছে। সে কিন্তু আসলে অ্যাডভান্স, আমরা আবার বলছি অ্যাডভান্স অনেকগুলো টেকনিক আছে। আপনি আসলে, আমি বারবার একটা কথা এই জন্যই বলি যে আপনি যেন কখনো মনে না করেন যে যতটুকু দেখাচ্ছি কাজ এতটুকুই। এটা শুধুমাত্র আপনার সার্ফেস লেভেলের কাজ, কিন্তু আসলে আপনি নিজে কাজ করতে গেলে দেখতে পারবেন এটা আপনি ইনডেপথ যাইতে হবে আপনাকে। তাহলে এখানে আমরা শুধুমাত্র একটা টুলস এক্সপ্লেন করতেছি। তো আপনি যদি আবার মনে করতে পারেন যে আসলে হুদাই কি এই এই জিনিসটাকে সাইবার সিকিউরিটি বলে নাকি, সাইবার সিকিউরিটি এত সোজা হলে তাহলে তো দুনিয়া সবাই করে ফেলতো। সাইবার সিকিউরিটি আসলে এত সোজা না, কিন্তু কথা হচ্ছে টুলস ইউজ করতে জানলে কিছুটা সোজা হয় আর কি।
তো তারপর দেখেন আমাদের এখানে অনেকগুলো ডেটাবেজ আছে, ডিবিডব্লিউ ইনফরমেশন স্কিমা, মেটাস্প্লয়েট, মাইএসকিউএল, অস্টপ এগুলো আছে। এখন এই যে আমাদের যেহেতু ডিবিডব্লিউ মেশিন ছিল, আমরা এই ডিবিডব্লিউ মেশিনের উপর টেস্ট করবো যে এর ডেটাবেজ গুলো বের করার ট্রাই করবো। এই জন্য আমি আবার আমাদের কমান্ডটা রান করলাম। দেন আমি আমাদের ডেটাবেজ যেটা ড্যাশ ডি দিয়ে আমি আমার ডেটাবেজের নামটা দিব। এটা ডেটাবেজের নাম। দেন আমরা ডেটাবেজে কি থাকে, ডেটাবেজে আসলে টেবিল থাকে। আমরা টেবিলস দেব, ড্যাশ ড্যাশ টি এ বি এল ই এস, এন্টার দিলাম। এ দেখেন এই ডেটাবেসটার মধ্যে মূলত দুইটা টেবিল আছে। টেবিল বলতে কোনগুলা, এই যে আমরা অনেক সময় বলি না যে অনেক সময় কি হয়, আমার যেমন আপনি যদি missionaker.com লিখে সার্চ করেন, missionaker.com এর মধ্যে আপনি যখন লগ ইন করছেন অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড আপনার কাছে চাই। এখন এই ইউজার নেম পাসওয়ার্ড গুলো আসলে কোথাও না কোথাও তো স্টোর করা আছে। আমাদের missionaker.com এর যে ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের কোনো না কোনো জায়গায় অবশ্যই কি আছে, এই আপনাদের যারা এখন অলরেডি লগ ইন করছেন, তো আপনাদের ডেটা গুলো তো কোথাও না কোথাও রাখা আছে। এখন ওই ডেটা বেজের যে কোন ফরম্যাটে রাখা আছে আপনার ইউজার নেম, যেমন আপনি যখন লগ ইন করেন আপনার ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে, এখন এই ওয়েবসাইটটা কিভাবে জানে যে আপনার ইমেলের পাসওয়ার্ড এটাই দেওয়া আছে? তার মানে কি অবশ্যই সে একটা টেবিল ফরম্যাটে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটাকে রাখে। যেমন আমরা যদি একদম নোটপ্যাডে শর্টকাটে একদম খুব সিম্পলি দেখার ট্রাই করি, মনে করেন আপনার একটা ডেটাবেজ আছে, ডেটাবেজের মধ্যে টেবিল কলাম আছে। আমি C1 নামে একটা কলাম দিলাম, এখানে আর একটা কলাম দিলাম হচ্ছে C2। এখন এই যে আমাদের C1 C2 নামে দুইটা কলাম আছে, যেখানে আসলে কি কি থাকবে, একটা তো আমরা এখানে এভাবে দিই না, আমরা এভাবে দিলে একটু বুঝতে অসুবিধা হবে। আমি বললাম যে ইউজার, দেন আরেকটা মানে একটা টেবিল, আর একটা নাম হচ্ছে পাসওয়ার্ড, এটা পাস দিলাম আমি। এবার একটা ইউজার 1 হতে পারে, অথবা আপনি আপনার নাম দিতে পারেন, এখানে শাহ1 দিলাম আমি। দেন আমার পাসওয়ার্ড থাকতে পারে, আমার পাসওয়ার্ড কি হতে পারে, পাসওয়ার্ড পাস 1 2 3। দেন আবার আপনার ইমেল থাকতে পারে, এখানে ইমেলও থাকতে পারে ইউজার নেমের জায়গায়, অথবা আপনার নাম এখানে যারা আছেন আর কি। তো এখান থেকে মনে করেন ইউজার 1 2 3 4 ইউজার 1 থাকতে পারে। এবং আমরা যদি এখান থেকে দেই তাহলে পাসওয়ার্ড 1 2 3 4 অ্যাডমিন, এরকম কিছু একটা হতে পারে। তাহলে দেখেন এই যে আমাদের যে একটা ফরম্যাট যেখানে ইউজার নেম পাসওয়ার্ড এইভাবে আসলে ডেটাবেজের মধ্যে স্টোর করা থাকে। এখন এই ডেটাবেজের যে এগুলো আছে, এই লাইনগুলো আছে, লাইনগুলোকে বলা হয় রো। আর এই যে উলম্ব বরাবর যেগুলো ইউজার নেম, এই বরাবর যে ইয়াটা আছে ইউজার নেমের পরে যে শাহ এবং ইউজার 1, এগুলো হচ্ছে কলাম বলি আমরা। এটা একটা কলাম, এটা একটা কলাম, এখানে রো আছে 3টা এবং কলাম আছে 2টা। এখন এই স্টেপে মূলত আমাদের ডেটাবেজের মধ্যে ডেটাগুলো স্টোর হয়ে থাকে। আমরা নর্মাল যদি স্ট্রাকচার ডেটাবেজের কথা বলি, এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে একটা ডেটাবেজের একটা টেবিল দেখাচ্ছে, টেবিলের মধ্যে বলতেছে এখানে দুইটা ইয়া আছে, টেবিল আছে, একটা হচ্ছে গেস্ট বুক নামে আর একটা হচ্ছে ইউজার নামে। এখন বলেন তো আপনার কমন সেন্স কি বলে, আপনার হ্যাকার মাইন্ড যদি চিন্তা করেন কি বলেন, বলেন তো আসলে আপনার এখানে সাসপিসিয়াস ডেটা বা আমাদের যে ডিজায়ার্ড যে ডেটাটা আমরা আশা করছি যে আমরা এই ডেটাগুলো খুঁজে বের করবো, এটা কোনটার মধ্যে থাকার সম্ভাবনা আছে, গেস্ট বুক নাকি ইউজার্স এর মধ্যে? কারো আইডিয়া, নাকি আমি শুধু বকবক করে যাচ্ছি? ইউজারে থাকবে। ইউজার যে ভাইয়া, সম্ভবত। ইউজার্স এ থাকতে পারে, কারণ ইউজার্স এর ডেটা অবশ্যই ইউজার্স নামে টেবিলের মধ্যে থাকার কথা। তার মানে অবশ্যই আমরা ইউজার টেবিলে আমি চেক করে দেখবো যে ইউজার টেবিলের মধ্যে কোনো ডেটা আছে নাকি নাই। এই জন্য এখন হচ্ছে আমরা এই টেবিলস এর মধ্যে চেক করবো। আমাদের টেবিলের নাম হচ্ছে এবার ড্যাশ টি ব্যবহার করতে হবে, দেন ইউজার্স টেবিল এটা দিতে হবে। দেন ইউজার্স টেবিল এবং হচ্ছে আমরা এখন কলামস দিব, ড্যাশ ড্যাশ COLUMNS, কলামস। এ দেখেন আমাদের এখানে অনেকগুলো কলামস আছে দেখা যাচ্ছে, যে ইউজার নামে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড এবং ইউজার আইডি। তো আমরা কি এই ডেটাবেজের কিন্তু আমরা সবকিছু দেখতে পাচ্ছি উইথাউট এনি অ্যাক্সেস বা উইথাউট আপনার অথেন্টিকেশন। এবার আমরা যদি ডেটাবেসটাকে ডাম্প করি, DUMP লিখলাম, সেখানে আসে নাই, আমরা হচ্ছে সরাসরি DUMP ড্যাশ দিতে হবে, ড্যাশ ড্যাশ DUMP। ইয়েস, নো। এই যে দেখেন এখানে আমরা হচ্ছে ডেটাবেজের ডেটাগুলো কিন্তু চলে আসছে, এখানে ইউজার নেম অনেকগুলো ছিল
একজন ইউজারের নাম ছিল, দেখেন ইউজারের নাম হচ্ছে অ্যাডমিন, এবং তার পাসওয়ার্ড দেখেন, এই যে পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। তার ফার্স্ট নেম লাস্ট নেম দেখা যাচ্ছে, লাস্ট নেম আগে দেওয়া আছে, লাস্ট নেম ফার্স্ট নেম দুইটা অ্যাডমিন। একজনের ইউজারের নাম হচ্ছে গড ডট না কি জানো, আল্লাহ ভালো জানে। তার পাসওয়ার্ডও দেওয়া আছে এটা, এবং লাস্ট নেম ফার্স্ট নেম দেওয়া আছে। এখন এই যে এটা কিন্তু আপনার কি পাসওয়ার্ড, এটা হচ্ছে একটা হ্যাশ পাসওয়ার্ড। আপনি চাইলে কিন্তু এই হ্যাশ পাসওয়ার্ড দিয়ে কি করতে পারবেন না, লগ ইন করতে পারবেন না। যেমন দেখেন, আমি যদি আমাদের ওয়েবসাইটে লগ ইন করি, আমি কিছুক্ষণের মধ্যে দেখবো, আমার যেহেতু আর কাজ নাই, আমরা লগ ইন করে আবার সেশন আমাদের শেষ হয়ে যাবে। আমরা মনে করেন এটাতে লগ ইন করবো, আমি এই এটাতে স্মৃতি যেটা আছে আমি স্মৃতি নিলাম, কন্ট্রোল শিফট সি দিয়ে, দেন আমি এখানে আসছি, এটা আমি লগ আউট করে দিচ্ছি আপাতত। লগ আউট করলাম। এবার আমি লগ ইন করবো এটা দিয়ে, আমি এটা দিলাম, আমি পাসওয়ার্ড এখান থেকে নিচ্ছি, পাসওয়ার্ডটা দেওয়া আছে। পাসওয়ার্ডটা দিলাম, আমি যদি এন্টার দেই, দেখেন আমাকে লগ ইন ফেইল বলছে। কেউ বলতে পারবেন এটা লগ ইন ফেইল কেন দেখাইছে? এই এনক্রিপ্টেড ছিল, দ্যাটস ওয়াই। পাসওয়ার্ডটা আসলে অরিজিন এনক্রিপ্টেড ছিল। তার মানে দেখেন, এই যে আপনার যখন কোন একটা ডেটাবেস হ্যাক হয়, আমরা আমাদের সাইবার সিকিউরিটি মাইন্ড বা ডিজিটাল ডিফেন্স মাইন্ডে যদি আমরা চিন্তা করি এখন, এই যে একটা হ্যাকার আসলে আপনার কোন একটা ওয়েবসাইট থেকে আপনি কোন একটা জায়গায় আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে, সেটা হতে পারে আপনার এনআইডি বা অন্য কিছু, যে কোনো ডেটা দিয়ে আপনি যখন কোন একটা সাইটে লগ ইন করেন, আপনার অ্যাকাউন্টে যাওয়ার জন্য তো অবশ্যই তার কি করতে হবে, তার এই ইউজার নেম পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে আপনার অ্যাকাউন্টে সে কাজ করার জন্য। এখন মনে করেন ফেসবুকের ডেটাবেস হ্যাক হয়েছে। ফেসবুক তো আসলে ডেটাবেস, একজন হ্যাকার তো আসলে আপনার ডেটা অ্যাক্সেস করে না, সে আপনার মানে সে সর্ট আউট করে যে কোন ইউজার থেকে আসলে ডেটা নিলে সবচেয়ে বেশি সে বেনিফিটেড হবে। এখন ওই ধরনের ইউজারকে তারা শর্ট লিস্ট করার পরে সেই ইউজার গুলো অ্যাকাউন্টে গিয়ে তাদের ডেটা গুলোকে সে রিড করার ট্রাই করে। তো এখন দেখেন, আপনার এই যে ফেসবুক থেকে অথবা কোন একটা ওয়েবসাইট হ্যাক হওয়ার পরে আপনার যেখানে ডেটা আছে, সে কি করবে, আপনার ইউজার নেমটা ব্যবহার করবে, প্লাস হচ্ছে আপনার পাসওয়ার্ডটা ব্যবহার করবে। এখন সে কিন্তু এই পাসওয়ার্ডটা সরাসরি ব্যবহার করতে পারবে না, কারণ এই ফেসবুক বলেন অথবা অন্য কোনো ওয়েবসাইট সেটা কিন্তু এনক্রিপ্টেড অবস্থায় পাসওয়ার্ডটা স্টোর করছে। কিন্তু হ্যাকার কিন্তু সরাসরি প্লেন টেক্সট পাসওয়ার্ডটা পাবে না, হ্যাকার কিন্তু শুধুমাত্র এই পাসওয়ার্ডটা পাবে। এখন হ্যাকার যদি এই পাসওয়ার্ডটা পায়, সে কিন্তু চাইলেও কাজ করতে পারবে না। এই জন্য আমরা যদি কখনো খুব কমপ্লেক্স একটা, মনে করেন একটা ওয়েবসাইট খুব দুর্বল ওয়েবসাইট, কিন্তু ওখানে গিয়ে যদি আপনি অনেক ভালো একটা পাসওয়ার্ড ব্যবহার করেন, অনেক বড় অথবা কমপ্লেক্স একটা পাসওয়ার্ড ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ডেটা সেভ থাকার চান্স অনেক বেশি। এখন এই যে আমরা এই ডেটাটাকে আসলে কিভাবে এনক্রিপ্ট করতে পারি, ডিক্রিপ্ট করতে পারি, কারো আইডিয়া আছে? মানে আমরা চাচ্ছি যে এটার ভিতরে কি আছে আসলে, এটা আমরা টেস্ট করে দেখবো যে এটার ভিতরে কি আছে। কারো আইডিয়া নাই? তাহলে দেখেন, আমরা হচ্ছে যাই, এবার আমরা পরের স্টেপে যাই, যেহেতু আইডিয়া নাই আমরা নিজেই দেখবো। কন্ট্রোল শিফট দিয়ে করে আমি এটা উপরে পাঠিয়ে দিচ্ছি, কারণ কিছুক্ষণ পর আমার ডেটাগুলো আবার লাগবে, কারণ আমার সেশনটা শেষ করে দিয়েছি। তো এরপরে দেখেন, আমরা হচ্ছে যদি এখানে আসি, এবার আমাদের একটা টুলস আছে, এটা বলে হ্যাশ আইডি। হ্যাশ আইডেন্টিফায়ার একটা আছে, এই দেখেন আমি হ্যাশ আইডেন্টিফায়ার লেখার সাথে সাথে এটা আসছে। হ্যাশ আইডি একটা আছে আবার, এটা এখানে আছে নাকি নাই আমি শিওর জানি না। আশা করি থাকবে, আপনাদের এখানে থাকবে, এটা হ্যাশ আইডেন্টিফায়ার এটা থাকবে। যদি না থাকে গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন, এখানে গিয়ে সার্চ করলে পাবেন গিটহাব থেকে। আমি আবার বলছি, আপনাদের ফাইনাল পরীক্ষাতে কিন্তু আজকের ক্লাসের উপর টাস্ক থাকবে। তাহলে দেখেন, এই যে হ্যাশ আইডেন্টিফায়ার এখানে আসছে। এবার যদি আমি ওই পাসওয়ার্ড যেটা আমরা কিছুক্ষণ আগে কপি করে নিয়ে আসছি, এটা যদি আমি এখানে প্রেস করি, দেখেন এখানে একটা লিস্ট ধরা দিছে আপনাকে। মানে হ্যাকার কিন্তু অটোমেটিকলি কাজ করতে পারবে, কিন্তু তার জন্য কাজ করা আপনি অনেক বেশি কঠিন করে দেবেন আর কি। তো এখান থেকে লেখা আছে দেখেন, এমডি5। এমডি5 এটাকে হ্যাশ, অনেক রকম হ্যাশিং অ্যালগোরিদম আছে, এমডি5, এমডি4, SHA-1, SHA-2, বেস64 এনক্রিপশন, এবং আরো দেখতে পারবেন এখানে AES ডিএস অ্যালগোরিদম আছে, অনেক রকম অ্যালগোরিদম যেগুলো এখানে দেওয়া আছে। এবং যারা আসলে এই সেক্টরে নলেজ আছে, বিশেষ করে সাইবার সিকিউরিটি ফিল্ডে, তারা বুঝতে পারবেন এখানে একটা সল্টিং। বাট যারা ডেভেলপার আছেন, যারা ওয়েব ডেভেলপমেন্ট করেন, যারা আসলে আসলে সিস্টেম যারা বুঝেন, মানে অনেক রকম ডেভেলপমেন্ট যারা সেক্টরে আছেন, যারা হচ্ছে আসলে শুধুমাত্র নামে ডেভেলপার আর কি, মানে চ্যাট জিপিটি ডেভেলপার অথবা ভাইব কোডার বলি আর কি আমরা ওনাদেরকে। তো যারা আসলে শুধুমাত্র প্রম্পট দিয়ে ডেভেলপ করে, তাদের কথা না, তারা এগুলো বুঝবে না। তো যারা আসলে ইঞ্জিনিয়ার অথবা যারা আসলে ডেভেলপমেন্ট জানেন, তারা বুঝতে পারবেন সল্ট নামে একটা কনসেপ্ট আছে,
যেখানে আমরা পাসওয়ার্ডটারে কোনো একটা অ্যালগোরিদম ব্যবহার করার পরেও এর মধ্যে আমরা এক্সট্রা করে কিছু জিনিস অ্যাড করি যেন সেটা আরো সিকিউর হয়। এখন অনেক রকম অ্যালগোরিদম দেখতে পাচ্ছেন এখানে, তবে MD5 আমাদেরকে সাজেস্ট করতেছে, এই জায়গায় দেখা আছে দেখেন, এখানে সাজেস্ট করতেছে যে এটা আসলে MD5 হতে পারে অথবা MD4 হতে পারে। আমাদেরকে প্রথমে দিচ্ছে MD5। এখন আমরা এই MD5 যেটা আছে এটা আমরা ক্র্যাক করে দেখবো যে আমরা এই MD5টা আসলে ক্র্যাক করতে পারি কিনা। এখন ক্র্যাক করার জন্য একটা টুলস আছে, সেই টুলসটার নাম হচ্ছে জন। আমরা Ctrl+C দিয়ে কেটে দিচ্ছি, আমাদের বলছে MD5, বাই বাই বলছে, ওকে বাই বলো, সমস্যা নাই। আমরা জন নামে একটা টুলস আছে, জন ড্যাশ ড্যাশ হেল্প কমান্ড রান করতে পারেন। এখানে দেখেন জনের অনেকগুলো দেওয়া আছে যে জনটা আসলে কিভাবে ব্যবহার করবেন, যেটার মাধ্যমে আমরা মূলত পাসওয়ার্ডটা ক্র্যাক করে দেখবো, যে আমাদের যে কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা নিয়েছি সেই পাসওয়ার্ডটা আমরা ক্র্যাক করবো। এখন আমি আসলে ভুলে গেছি আমি আসলে জনে কি কি ইউজ করেছিলাম, আমি একটু সার্চ করি হিস্টোরি কমান্ড দিয়ে। গ্রেপ হচ্ছে জন, JOHN। ও নাইস, এখানে তো নাই, না থাকলে কিভাবে ইউজ করব? তাহলে আমি একটু আমি আমি আসলে এগুলো আপনার করতে হবে না, আমি আসলে ভুলে গেছি জনটা প্রপারলি আসলে কিভাবে ক্র্যাক করবো। আমার কমান্ডস আর একটা ফাইল আছে, আমি সিডি করে ডেস্কটপে যাচ্ছি, এলএস, এরপর হচ্ছে গ্রেপ জন, JOHN। তাহলে এই দেখেন, এই যে এইভাবে লিখতে হয় আর কি। আমি আসলে কমান্ডটা ভুলে গেছি। কমান্ড আপনি মানে যতক্ষণ প্র্যাকটিস করবেন ততক্ষণ মনে থাকবে, পরে মনে নাও থাকতে পারে, সমস্যা নাই। এই যে এখানে জনের ফরম্যাট দেওয়া আছে, যে আমরা আসলে এভাবে ইউজ করতে পারি, এই যে সুডো জন ব্যবহার করতে পারি। যে এটা যদি আমাদের MD5, এটা MD5 আমরা সিলেক্ট করবো, দেন ওয়ার লিস্ট দিতে হবে, এবং হচ্ছে আমাদের এখানে হ্যাশ ফাইলটা এখানে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এখানে দেই, তাহলে আমরা লিখবো জন, সুডো জন দিতে পারি, সুডো JOHN, সুডো জন ড্যাশ ড্যাশ ফরম্যাট ইজ ইকুয়াল টু RAW। এখানে অনেকগুলো আছে দেখেন, এই যে MD5, আপনি এইভাবে ট্যাব বাটন চেপে সিলেক্ট করতে পারেন। এই MD5 সিলেক্ট করলাম, দেন ওয়ার্ড লিস্ট আমরা দিব, ডাস ডাব্লিউ ওয়ার্ড লিস্ট, এই ওয়ার্ড লিস্ট দেখতে পাচ্ছেন, ইজ ইকুয়াল টু সাইন দিয়ে। এই যে আমাদের ওয়ার্ড লিস্টটা কোথায় আছে এটা আমাদের এখান থেকে করে দিতে হবে, পয়েন্ট করে দিতে হবে। তো ওয়ার্ড লিস্টটা মূলত আছে ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট, দেন হচ্ছে roq.txt নামে একটা ফাইল আছে, এখানে আছে, তো আমরা এটা ব্যবহার করব। দেন ওই যে আমাদের যে যেটা আমরা কপি করছিলাম সেই কপি পাসওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করলাম। এবার যদি আমি এন্টার দেই, নো সাচ ফাইল অর ডিরেক্টরি, ওকে আমাদের ফাইল নেম খুঁজতেছে, আমরা ফাইল নেমটাই দিব। তাহলে আমরা ক্যাট ন্যানো করে ন্যানো ন্যানো এটা কি দিতে পারি, CUSU.txt, Ctrl+Shift+V। আমরা চাইলে অনেকগুলো দিতে পারি, একটা একটা করে অনেকগুলো দেওয়া যায় এখানে, আমি একটা Ctrl+X+Y এন্টার দিলাম। দেন আমরা এবার সুডো জন ব্যবহার করব, সুডো সেম কমান্ড। এবার যদি আমরা ফাইলের নামটা এখানে দেই, এটা হচ্ছে চাক্ষু নামে ছিল, এন্টার দিলাম। দেখেন এটা পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, নাইস, এটা পাসওয়ার্ড নাকি? আচ্ছা দেখেন, এই যেখানে আমাকে কিন্তু একদম উইদিন এ সেকেন্ড কি করে দিচ্ছে, ক্র্যাক করে দিচ্ছে যে তোমার এই ভিতরে যে লেখাটা আছে ওই লেখাটার আন্ডারে এটার পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। এবার আমি পাসওয়ার্ড এখানে কপি করে নিলাম, কপি করে নিয়ে দেখি লগ ইন করতে পারি কিনা। কিছুক্ষণ আগে যে আরে ভাই কি কিছুক্ষণ আগে যে ইউজারটা ছিল, স্মিতি নাকি যেন ছিল, SMI, নামটা ভুলে গেছি, আমরা এখান থেকে দেখতে পারি নামটা কি ছিল। এটা ছিল স্মিথি, দেন পাসওয়ার্ড, এই যে আমরা ক্র্যাক পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটা দেই। যদি এটা লগ ইন না হয় এটা আপনাদের দোষ। দেখেন এটা কিন্তু লগ ইন করতে পারছি। তাহলে দেখেন এই যে আমাদের মূলত সরাসরি হ্যাশ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা যদি অনেক বেশি টাফ থাকতো, মানে এই পাসওয়ার্ডটা মনে করেন অনেক বেশি কঠিন, তাহলে কিন্তু এই rocket.txt আমি দিছি, এই দেখতে পারতেন যে জন চুপ করে বসে আছে, অনেক কাজ করতেছে। এখানে আর একটা আছে, সেটা হ্যাশ ক্যাট নামে আরেকটা আছে, যেটার মাধ্যমে আমরা ক্র্যাক করতে পারি। এখন আমরা আসলে MD5 কনভার্টার নামে কিছু হ্যাশ আছে, আমরা হচ্ছে MD5 লিখবো, হ্যাশ জেনারেটর,
যে বানান লিখছে আমি আমার দিবে এই যে MD5 হ্যাশ জেনারেটর। তো দেখেন আমরা হচ্ছে কোন একটা পাসওয়ার্ড লিখবো, সে আমাকে অলরেডি হ্যাশ ফরম্যাটে কনভার্ট করে দিবে। তো দেখেন আমরা হচ্ছে এখানে যদি লিখি, আমরা একটা পাসওয়ার্ড দিলাম, আমার পাসওয়ার্ডে কি দিতে পারি, পাসওয়ার্ডটা মনে করেন একটা কঠিন পাসওয়ার্ড দিতে পারি আমরা। এখান থেকে কোনো একটা ওয়ার্ড কপি করে নিই আমরা, আমরা যেভাবে নাম রাখি আমাদের কুত্তা বিলের নাম যেভাবে রাখি আর কি। ডগ ডগ লিখলাম আমি, ক্যাট 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 একসাথে, আবার হচ্ছে পিক পিক একসাথে দিলাম আমরা। এবার যদি আমরা জেনারেট করি দেখতে পারবেন একটা পাসওয়ার্ড জেনারেট হবে। এ দেখেন একটা MD5 শাহওয়ান দুইটা হ্যাশ আপনার আমাদেরকে দিচ্ছে। এবার আমরা যদি এই হ্যাশটাকে কপি করে নিই, কপি করে নিয়ে যদি জন দিয়ে যদি আমরা কি করার ট্রাই করি, এটা ক্র্যাক করার ট্রাই করি, তো দেখেন এটা আসলে কাজ করে কিনা। আমরা হচ্ছে ন্যানো করে চাকসু 1 নামে দিলাম .txt, Ctrl+Shift+V এর মধ্যে রাখলাম আমরা, Ctrl+X+Y এন্টার দিলাম। এবার জন আসছি, আসার পরে এটা 1 দিলাম আমরা। এবার দেখবেন জন অনেক চুপ করে বসে থাকবে, এ কিন্তু কাজ করতে দেখেন। এ বলতেছে আচ্ছা এখানে কি সমস্যা, loaded one password hash MD5 press almost any other key for status। দেখেন এটা কিন্তু সে ইয়া করতে পারে নাই একদম ইনস্ট্যান্ট, এর কাজ করার কথা ছিল। এর কি সমস্যা, সেশন কমপ্লিটেড। আচ্ছা দেখেন সেশন কমপ্লিটেড, কিন্তু সে কিন্তু কোনো পাসওয়ার্ড পায় নাই আসলে। আমরা হ্যাশ আইডিটা একটু ট্রাই করে দেখি, হ্যাশ আইডি দিয়ে আমরা যেটা কপি করে নিয়ে আসছি এটা ঠিক আছে কিনা। মানে আমরা কিছুক্ষণ পরে দেখবো যে জিপ ফাইলের পাসওয়ার্ড ক্র্যাক করা কতটা ইজি আসলে। হ্যাশ আইডেন্টিফায়ার দিয়ে Ctrl+Shift+V দিলাম, দেন আমাদেরকে MD5 দেখানোর কথা, এটা MD5 দেখাবে। MD5 র MD5 দেখেন এটা কিন্তু আমাদের ক্র্যাক করতে পারে নাই আসলে। আমাদের জন কিন্তু এটা ইজিলি ক্র্যাক করতে পারে নাই, আমরা কিছুক্ষণ আগে যে রান করলাম এটা কিন্তু আমাদের ইজিলি ক্র্যাক করতে পারে নাই। কিন্তু এটা কাজ করার কথা অ্যাবাউট অলমোস্ট এনি আদার। এরপর দেখেন আমরা আর একটা টুলস ইউজ করতে হবে যেটাকে হ্যাশ ক্যাট বলা হয়। হ্যাশ ক্যাট, এখানে আমাদেরকে অনেক কিছু দিতে হয়েছে। হ্যাশ ক্যাট দেওয়ার পরে আমরা হচ্ছে যদি ফাইলের নাম দেই চাকসু 1, দেখেন এটা কাজ করবে। এটা অনেক বেশি আমাদের মেমোরি খাবে, উপরে দেখতে পারবেন প্রসেসিং অনেক বেশি ইউজ হবে। পেশেন্ট করতে বলতেছে, ধৈর্য ধরতে বলতেছে, আচ্ছা ধরেন। তো দেখেন এখানে আমাদের সাজেস্ট করছে এটা MD5 হতে পারে, MD4 হতে পারে। দেখেন MD4 লেখছে, র হ্যাশ MD4 হতে পারে, প্রথমে MD4 লাগছে। তো আপনি চাইলে এই হ্যাশ ক্যাট দিয়ে কি করতে পারবেন, এটা আপনি ক্র্যাক করার ট্রাই করতে পারেন। তো আপনাদের মেন পরীক্ষাতে এরকম একটা কোশ্চেন থাকতে পারে যেখানে আসলে আপনাদেরকে কোনো একটা হ্যাশ আইডি দেওয়া থাকতে পারে, যেটা আপনারা অবশ্যই ক্র্যাক করবেন। এবং আপনাদের এখানে অনেকগুলো পাসওয়ার্ড লিস্ট আছে। আমি যদি সিডি করে সিডি ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট দেই, এখানে দেখেন এলএস করলাম, এখানে অনেকগুলো ওয়ার্ড লিস্ট আছে। একটা হচ্ছে rocky.txt, আর একটা দেখতে পাচ্ছেন এখানে চেক লিস্ট নামে একটা অপশন আছে, চেক লিস্ট নামে এখানে অনেকগুলো পাসওয়ার্ড পাবেন। এর মধ্যে থেকে যে কোনো একটার মধ্যে আপনাদের পাসওয়ার্ডটা থাকতে পারে, সেই অনুযায়ী আপনারা কি করবেন, আপনারা অবশ্যই অবশ্যই সেখান থেকে ক্র্যাক করে আমাদেরকে দিতে হবে। এক্সামটা অবশ্যই ঈদের পরে হবে, তবে আপনাদের ক্লাস ঈদের আগে শেষ হবে। আর একটা ইম্পর্টেন্ট নোটিস, সেটা হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাস হয়তো শুক্র শনি 2 দিন হবে আর কি, মানে আবার একই রকম করে হবে। আমাদের ঈদের আগে আসলে শেষ করে দিতে হবে আপনাদের সলভ ক্লাস সহ আর কি। এজন্য আমাদের ছুটির আগে আসলে আপনাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এইভাবে আসলে আপনি এখন যদি এই দেখেন এই পাসওয়ার্ডটা যদি অনেক বেশি হার্ড হয় তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, ইজিলি পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। যারা ক্লাসে জয়েন করছেন তারা হচ্ছে আপনাদেরকে দেখেন চ্যাট বক্সে একটা ইয়া দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, আপনারা অবশ্যই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। এখন আমরা হচ্ছে একটা জিপ ফাইল দেখবো, সেই জিপ ফাইলের পাসওয়ার্ড দিয়ে আমরা জিপ ফাইল জেনারেট করবো এবং সেই জিপ ফাইলের পাসওয়ার্ডটা ক্র্যাক করে দেখবো যে আসলে জিপ ফাইলের পাসওয়ার্ড ক্র্যাক করাটা আমারই এরকম কঠিন কিছু না। তবে আমরা আবারও বলছি কঠিন পাসওয়ার্ড দিলে অবশ্যই ক্র্যাক করাটা কঠিন, এবং যদি আপনি সহজ পাসওয়ার্ড দেন তাহলে ক্র্যাক করাটা সহজ হবে। তাহলে আমরা হচ্ছে আমাদের উইন্ডোজে চলে আসি, উইন্ডোজে এসে আমরা যে কোনো একটা ফাইলকে আমরা ইয়া করবো, মানে হচ্ছে আমরা একটা জিপ ফাইলে কনভার্ট করবো যেখানে আমরা পাসওয়ার্ড ব্যবহার করবো। আমি সরাসরি কালি শেয়ার ফোল্ডারে করতেছি। এখানে দেখেন এখানে আসলে অনেকগুলো ইয়া আছে, স্পাই নোট, এটা মূলত আমাদের একটা অ্যান্ড্রয়েডের জন্য একটা স্পাই ভাইরাস। এরপরে এখান থেকে দেখেন এখানে হচ্ছে
উম, এখানে মনে করেন আমরা এটা র্যানসম, আচ্ছা র্যানসমার জেনারেটর আমরা হচ্ছে মনে করেন কোন একটা জিনিস টেস্ট ফোল্ডার কিছু নাই, অন্য কিছু ইয়া করতে যাচ্ছি আসলে আদার্স। আচ্ছা মনে করেন আপনি যে কোনো ফাইল নিজের মতো করে জেনারেট করেন, সমস্যা নাই। আমরা মনে করেন আমরা এই যে আমাদের ছোট একটা ফাইল যেটা হচ্ছে লগস আছে, এখানে কিসের লগস, এখানে একটা লগস ফাইল আছে, তো আমরা এটাকে মূলত কি করব, এনক্রিপশন করব। আচ্ছা এটা এনক্রিপশন, এটা আমরা ইয়া করব মানে কম্প্রেস করে জিপে কনভার্ট করব। তো আমরা রাইট ক্লিক করলাম, এই কম্প্রেসড এন্ড মেইল এটাতে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে জিপ ফরম্যাটে জিপ এটাই সিলেক্ট করবো, জিপ ফাইলে মূলত পাসওয়ার্ডটা ক্র্যাকিং দেখবো। দেন আমরা সেট পাসওয়ার্ডে চলে আসবো, পাসওয়ার্ড জেনারেট করবো। আমি পাসওয়ার্ড দিতে পারি, আমি ইজি পাসওয়ার্ড দিচ্ছি কারণ আমার টাইম নষ্ট করার কোনো মানে হয় না, আপনি কঠিন পাসওয়ার্ড দিয়ে টেস্ট করে দেখতে পারেন। 1 2 3 4 5 6 7 8, আমি 8টা পি দিলাম আর কি, ওকে দিলাম। দেন জিপ ফাইল কনভার্ট, ক্লোজ। এবার দেখেন আমরা হচ্ছে লগস নামে যে জিপ ফাইলটা আছে, এই জিপ ফাইলটা যদি আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে যদি এক্সট্রাক্ট করতে চাই, এক্সট্রাক্ট টু লগ, এ দেখেন আমাকে কিন্তু পাসওয়ার্ড দিতে বলছে, তার মানে আমি যতক্ষণ পাসওয়ার্ড না দিব ততক্ষণ পর্যন্ত এটা কি হবে না, এক্সট্রাক্ট হবে না। এখন এই পাসওয়ার্ডটা আসলে কিভাবে কি করা যায়, এই ফাইলটার পাসওয়ার্ডটা কিভাবে ক্র্যাক করা যায়, এই জন্য আমরা এই ফাইলটাকে কোথায় নিয়ে আসি দেখেন, আমি কালি শেয়ার ফোল্ডারের মধ্যে রাখছি যেন হচ্ছে শেয়ার ফোল্ডার থেকে অ্যাক্সেস করতে পারি। এখন শেয়ার ফোল্ডার অ্যাক্সেস কিভাবে করবেন, এই যে আমাদের তো এর আগে একটা ক্লাসে দেখানো হয়েছিল কালির সেটআপ যখন আমরা দেখাচ্ছিলাম, তারপর আমি আবার একটু রিভাইজ দেই। শেয়ার ফোল্ডার কিভাবে করবেন এই জন্য না, শেয়ার ফোল্ডারে কিভাবে অ্যাক্সেস করবেন সেটা আমরা দেখাচ্ছি। আমি উপরে এটা অপশন অ্যাড করে দিই, এক্সিট করে দিচ্ছি। তো দেখেন আমরা হচ্ছে সিডি করে ব্যাগে আসছি। আপনাদের যদি শেয়ার ফোল্ডারটা এনাবল করা থাকে, আপনি হচ্ছে সুডো vmhdfs এটা ক্লিক করবেন, এন্টার দিবেন। দেন সিডি করে আপনার হচ্ছে mnthdf মাউন্ট পয়েন্ট যেটা এখানে করা আছে এখানে চলে যাবেন। দেন এখানে দেখতে পারবেন যে আপনি যে ফোল্ডারটাতে ইয়া করছিলেন সেই ফোল্ডারটা এই জায়গায় আছে। তো আমরা সিডি করে ওই কালি ফোল্ডারে চলে আসবো, এলএস করে দেখতে আরেকটা ফোল্ডার আছে, সিডি করে আমরা ওই ফোল্ডারে চলে যাব। দেখতে পারবেন এই যে আমরা লগ ডট সামথিং জিপ ফাইল যেটা ছিল এটা এখানে আছে, কারণ আমরা এখানে তৈরি করছি এটাকে। লগস তো আছে, এই লগস ডট জিপ ফাইল দেখতে পাচ্ছেন, তার মানে আমরা জানি এটাতে পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া আছে। এখন এখন আমরা হচ্ছে এই পাসওয়ার্ড এই ফাইলটার মধ্যে আমরা কি করব, এটাকে পাসওয়ার্ডটাকে ক্র্যাক করে দেখবো যে এটার পাসওয়ার্ডটা আসলে কি আছে। এই জন্য আমরা হচ্ছে জিপ টু জনে চলে, আমরা কপি করে আমাদের ডেস্কটপে নিয়ে আসি। এখানে কাজ করাটা টাফ, মানে কাজ করাটা সুবিধা, এটা মানে গুড প্র্যাকটিস না। আমরা সিপি করে আমাদের হচ্ছে ওই লগস ফাইল যেটা আছে, লগ ডট জিপ যেটা আছে, আমরা জিপ ফাইলটা নিচ্ছি, নিয়ে কোথায় রাখতেছি, আমরা অ্যাবসলিউট পাথ দিচ্ছি, আমরা ডেস্কটপে রাখবো আর কি, ডেস্কটপে নিয়ে যাচ্ছি। এবার আমরা সিডি করে যদি সিডি করে ডেস্কটপে চলে আসি, দেখতে পারবেন এখানে লগ টু জিপ ফাইল যেটা ছিল এটা এখানে আছে। তার মানে এবার আমরা এটাকে ক্র্যাক করবো। এবার আমরা যদি এটা ক্র্যাক করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমি ক্লিন করে একটু উপরে যাই, এলএস করলাম, এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে এটা ফাইলটা আর কি। এবার আমাদের ওই যে জিপ টু জন মানে জনের কাছে যাইতে হবে, জিপ টু জন। দেন আমরা হচ্ছে ওই লগস ফাইল যেটা আছে এটা দিব, এবং হচ্ছে আমরা পাসওয়ার্ডটা কোথায় রাখতে আছি, হ্যাশ পাসওয়ার্ডটা কোথায় রাখছি সেই পাসওয়ার্ডের ফাইলটা দেবো আমরা। তার আমরা লগ ডট টিএক্সটি নামে একটা ফাইল করলাম, সেই ফাইলের মধ্যে আমরা রাখবো। এখানে কিন্তু দেখেন লগ ডট টিএক্সটি নামে কোনো ফাইল নাই। এবার যদি আমরা এন্টার দিই, ক্যাট লগ ডট টিএক্সটি, দেখেন এখানে কিন্তু একটা ইয়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ফাইলের আমাদের যে এনক্রিপশন পাসওয়ার্ডটা এটা কিন্তু এখানে দেওয়া আছে। এবার আমরা এটা কি করব, আমরা ওই জনের কাছে যাবো, আবারও JOHN জন ড্যাশ ড্যাশ ওয়ার্ড লিস্ট সবকিছু দিতে হবে, ওয়ার্ড লিস্ট দেবো আমরা, এবং আমাদের ওই যে লগ ডট টিএক্সটি যেটা ছিল লগ ডট টিএক্সটি ফাইলটা দিতে হবে আর কি, টেক্সট ফাইলটা দিতে হবে। এবার যদি আমরা এন্টার দিই, এ দেখেন লগ আসলে পাসওয়ার্ড খুঁজে বের করছে, এই যে পিপিপি নামে পাসওয়ার্ড ছিল আর কি। এখানে লগের ভিতরে আরো অনেকগুলো ফাইল আছে, তো প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা, মানে প্রত্যেকটা ফাইল সে ইয়া করে দেখছে। দেখেন দুইটা ফাইল ছিল, একটা আন্ডু ডট লগ আর একটা অপারেশন ডট লগ, কিন্তু এটার পাসওয়ার্ড হচ্ছে কত, পিপিপি। এভাবে আসলে আপনারা একটা জিপ ফাইলের পাসওয়ার্ড ক্র্যাক করতে পারেন। তো আজকের ক্লাস এতটুকু থাকবে, যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স দেন নাই তারা অ্যাটেন্ডেন্স দিয়ে রাখেন। আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে, আমি আপনাদেরকে একটা হ্যাশ পাসওয়ার্ড দিব,
যে পাসওয়ার্ডটা যে কোনো ফরম্যাটে হতে পারে সেই ফরম্যাটটা আপনার ডিক্রিপ্ট করে সাবমিট করবেন। দেন এই যে এক্সপ্লয়েটেবল সেটআপ করে এসকিউএল ম্যাপ কিভাবে ব্যবহার করতে হয়, এসকিউএল ম্যাপ দিয়ে ডেটাবেজের স্ক্রিনশটটা নেবেন। ওই লাস্ট লাইনে যে আমরা ডেটাবেসটা পাইছিলাম, ইউজার নেম পাসওয়ার্ডের যে ইয়াটা ছিল, ওইটার স্ক্রিনশটটা নেবেন। এবং এই যে একটা জিপ ফাইল আপনারা নিজেরাই ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে এই লাইনটা রান করার পরে এর স্ক্রিনশটটা নেবেন। এই তিনটা স্ক্রিনশট নিয়ে পরবর্তী অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। ঠিক আছে, আজকের ক্লাসে আর কার কোনো প্রবলেম, কার কোনো কোশ্চেন? ভাই একটা কোশ্চেন ছিল আসলে আমি জানতে চাচ্ছিলাম মার্কিংটা আসলে কিভাবে হবে? আহ, পরীক্ষার মাধ্যমেই না অ্যাটেন্ডেন্স সহ মার্কিং আছে? অ্যাটেন্ডেন্স তো অবশ্যই আছে, অ্যাটেন্ডেন্সের উপরে আপনাদের ওই যে রিফান্ড পলিসি যেটা অ্যাটেন্ডেন্সের উপরে, তবে মেন পরীক্ষাতে অ্যাটেন্ডেন্সের উপরে না। এটা আসলে মাহবুবে ভালো বলতে পারবে, তবে হচ্ছে যে আপনাদের যে কোলাবোরেটর যিনি আছেন চাকসুর, ওনারা ভালো বলতে পারবে। আর হচ্ছে মেনলি তবে পরীক্ষার ইয়া বলে আপনাদের রিফান্ড পলিসিটা অবশ্যই 100% অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আর কি। আর হচ্ছে ওই আপনাদের প্রাইস এটা হচ্ছে পরীক্ষার উপরে আর কি, ফাইনাল যে ইভালুয়েশনটা হবে সেটার উপরে। ধন্যবাদ। মানে আর হ্যাঁ, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম শুধুমাত্র ফাইনাল ইভালুয়েশনটা প্রাইস মানে শুধু ফাইনাল ইভালুয়েশন উপরে, এই অ্যাসাইনমেন্ট যেগুলো জমা দিচ্ছেন অ্যাসাইনমেন্টের উপর কিন্তু 50 মার্কস ছিল, 50 অথবা 30। এটা আসলে শুরুতে বলেছিলাম যে হিসাবে বলা হচ্ছে সেই হিসাবে আমাদের ইয়ারটা আছে, টাপ করা আছে এখানে কত পার্সেন্ট কোনটার মধ্যে আছে, সেই হিসাবে আপনাদের মার্কিংটা হবে আর কি। তো অবশ্যই অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের জমা দিতে হবে। ভাই এক্সামের সময় না মানে খুব একটা আপনাদের মানে হচ্ছে মার্কিং আর ক্ষেত্রে একটা কথা ছিল হচ্ছে এরকম যে অ্যাটেন্ডেন্স আর অ্যাসাইনমেন্ট মিলে হচ্ছে ওই 200 টাকা রিফান্ড করা হবে। আর ইউজুয়ালি একটা পরীক্ষা হবে যেটা হবে সম্পূর্ণ অফলাইন না অনলাইন ইভেন্ট, সেটা আপনারা জানেন। বাট ওই এক্সামে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে, ওটা এরকম ছিল না? না, এরকম ছিল না। আপনাদের অ্যাটেন্ডেন্স যদি আপনি প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করেন তাহলে আপনি রিফান্ড পাবেন। 200 টাকার যে রিফান্ড সেটা আপনি পাবেন। আর ফাইনাল ইভ্যালুয়েশনের এবং হচ্ছে মানে সার্টিফিকেশন 100 জনের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে আপনাদের ফাইনাল ইভ্যালুয়েশনটা ওনারা এটা বলে নাই। পরীক্ষাটা কিভাবে সেটা আমি জানি, কিন্তু হচ্ছে ওনাদের রিফান্ড পলিসির কথা ওনারা জানে, কিন্তু পরীক্ষা কিভাবে নেবে এটা আমি বলেছি ওনাদেরকে। অ্যাসাইনমেন্টের তাছাড়া অ্যাসাইনমেন্ট আমি আপনাদেরকে দিতাম না, এত কষ্ট করে আপনাদের অ্যাসাইনমেন্ট দেখার কোনো মানে হয় না। অ্যাসাইনমেন্টে 50 মার্কস ছিল, প্লাস হচ্ছে আপনাদের ইভ্যালুয়েশনে 50 মার্কস। ভাই অ্যাসাইনমেন্ট কি আর জমা দেওয়া যাবে না? মানে আমার আসলে মনে হয় একটা বাকি আছে, আমার দুটো মনে হয় অ্যাসাইনমেন্ট যেটা সম্ভবত। যে টাইমে দেওয়া ছিল সেই টাইমের মধ্যে যারা সাবমিট করেছে সেগুলো শুধু কাউন্ট করা হবে। ভাই আপনাদের ওয়েবসাইটে দেখলাম র্যাঙ্কিং এ 46 জন আছে। ওই তো আমাদের তো নাম নাই, আমরা তো অ্যাসাইনমেন্ট জমা দিছি অলরেডি। আর আমাদের শুধুমাত্র একটা অ্যাসাইনমেন্ট কাটা হয়েছে, এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা ছিল, ফার্স্ট অ্যাসাইনমেন্ট ইভ্যালুয়েশন করা হয়েছে। তো এরপরে যে অ্যাসাইনমেন্ট গুলো আছে যারা হচ্ছে জমা দিয়েছেন তাদেরগুলো হয়তো 2-1 দিনের মধ্যে দেখা হবে আর কি, তখন হয়তো আপনার লিস্ট আসতে পারে। ফার্স্ট অ্যাসাইনমেন্ট তো আমিও দিছিলাম। আপনাদের টাইমের পরে দিছেন আর কি। দিছি, গ্রুপে দিছি ফার্স্ট অ্যাসাইনমেন্ট। না, গ্রুপে দিলে কিভাবে হবে? আপনাদেরকে তো সেই হিসাবে বলা, ওইখানে বলতে মানে দিতে বলা হয় আমি না আসলে। আমি হয়তো খেয়াল করি নাই, কিন্তু গ্রুপে অনেকে দিতে দেখছি, সেজন্য গ্রুপে দিয়ে দিছিলাম। আমি গ্রুপে দিতে বলছি, আমি বলছি দুইটা জায়গায় দিবেন, একটা গ্রুপেও দিতে হবে প্লাস হচ্ছে ওয়েবসাইটে দিতে হবে, ওয়েবসাইটে একটা কাউন্ট হবে আর কি। ও, খেয়াল করিনি। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম, কোশ্চেন? ঠিক আছে, কারো কোনো প্রবলেম না থাকলে অবশ্যই অ্যাটেন্ডেন্স দিয়ে ক্লাস থেকে লিভ নিতে পারেন আমাদের। আর আমি বরাবর 55-তে ক্লাস শেষ করে দেবো, যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া এখনো বাকি আছে দিয়ে লিভ নিতে পারেন চাইলে। কেউ কি অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে? হ্যাঁ ভাই, অ্যাটেন্ডেন্স দেওয়া তো বাকি আছে। হ্যাঁ, আপনি এখন জয়েন করছেন, তাড়াতাড়ি দিয়ে দেন। চ্যাট বক্সে দেখেন আপনার ইয়া দেওয়া আছে, ফর্ম দেওয়া আছে। ভাইয়া ভাই অ্যাটেন্ডেন্স শিটটা চ্যাট পাচ্ছি বক্সে না, শো চ্যাট করতেছে বক্সে না কেমনে? ভাই।
হ্যাঁ, কে যেন মাঝখানে কথা বলেছিলেন, কি যেন বলছেন? আহ, চাঁদনি আপু কি যেন বলছিলেন মনে হয়, আর কে যেন কথা বলছিলেন। কার কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমরা বড় 55-তে ক্লাস শেষ করে দিব। আপনাদের অ্যাটেন্ডেন্স বাকি থাকলে এখনো দিয়ে দেন, আমি লিংক আবারও দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। ভাই লিঙ্কটা তো কাজ করতেছে না। কি বলেন ভাই? সবাই তো দিতে পারছে, কি আপনি চেক ভাইয়া? করে দেখেন। না ভাইয়া, লিঙ্ক কাজ করতেছে না। ওই এখান তো যাওয়া যাচ্ছে, আচ্ছা। আচ্ছা, অ্যাটেন্ডেন্স মনে হয় শেষ হয়ে গেছে, কারণ যারা অলরেডি অনেকক্ষণ ধরে লিঙ্কটা দিয়ে রাখছিল এই জন্য। দিতে পারেন না কয়জন? ভাইয়া আমি দিতে পারি নাই। ভাই আমিও দিতে পারিনি। হ্যাঁ আমিও দিতে পারি নাই। আচ্ছা, আপনি একজনে আগে থেকে ছিলেন কিন্তু দুইজন তো পরে জয়েন করছেন। আসলে আমি ওরে বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি ওনার সাথে কথা বলতে পারেন যে ভাই আমি ক্লাসে ছিলাম, আপনি স্ক্রিনশটটা নিতে পারেন যে আপনি ক্লাসে ছিলেন, স্ক্রিনশটটা নিয়ে ওনাকে দিতে পারেন, উনি হয়তো এক্সট্রা করে করতে পারেন, মাহবুব যিনি আছেন আর কি ওনাকে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু থাকবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।